তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, অর্থাৎ নতুন কলেজে অ্যাডমিশান নিয়েছো, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের ইউনিট 2 থেকে 3টি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে, বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম বা সাকসেশন কি? এর বিভিন্ন পর্যায়গুলি সংক্ষেপে লেখো। প্রথমেই ভূমিকা। সময়ের সাথে সাথে কোনো একটি নির্দিষ্ট স্থানে প্রাকৃতিক নিয়মে জীবগোষ্ঠীর যে ধারাবাহিক পরিবর্তন ঘটে তাকে বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম বলে। পরিবেশের পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে জীবজগতে এই প্রক্রিয়া নিরন্তর চলতে থাকে। এবারে বাস্তুতান্ত্রিক সাকসেশন কি সেটা বুঝে নাও। কোনো একটি নির্দিষ্ট বাসস্থানে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য একটি জীবগোষ্ঠী যখন অন্য একটি উন্নত ও জটিল জীবগোষ্ঠীর দ্বারা ধীরে ধীরে এবং পর্যায়ক্রমে প্রতিস্থাপিত হয়, তখন সেই ধারাবাহিক পর্যায়ক্রমকে বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম বা ইকোলজিক্যাল সাকসেশন বলে। এই প্রক্রিয়ায় একেবারে শেষে একটি অত্যন্ত স্থিতিশীল জীবগোষ্ঠী বা ক্লাইম্যাক্স কমিউনিটি তৈরি হয়, যা পরিবেশের সাথে সম্পূর্ণ ভারসাম্য বজায় রাখে। এবার হচ্ছে বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমের বিভিন্ন পর্যায়। প্রথম হচ্ছে প্রাথমিক পর্যায় বা পায়োনিয়র পর্যায়। এখানে কি বলা হচ্ছে, এটি হলো পর্যায়ক্রমের একেবারে প্রথম স্তর, যেখানে আগে কোনো জীবের অস্তিত্ব ছিল না, যেমন খালি পাথর বা নতুন জেগে ওঠা দ্বীপ। যেখানে প্রথম যে উদ্ভিদ বা প্রাণী বসবাস শুরু করে তাকে পায়োনিয়র গোষ্ঠী বলে। উদাহরণ হিসাবে নগ্ন পাথরের ওপরে লাইকেনের জন্মকে ধরা যায়। তারপরে হচ্ছে কি, তারপরে মধ্যবর্তী বা সিঁড়ি পর্যায়। প্রাথমিক জীবগোষ্ঠী ধীরে ধীরে পরিবেশের কিছুটা পরিবর্তন ঘটায়, ফলে নতুন এবং অপেক্ষাকৃত উন্নত জীবগোষ্ঠী সেখানে এসে বসবাস শুরু করে এবং পুরনো গোষ্ঠীকে সরিয়ে দেয়। চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর আগে পর্যন্ত এই পরিবর্তনশীল প্রতিটি মধ্যবর্তী স্তরকে একত্রে সিঁড়ি বলা হয়। এখানে ঘাস, গুল্ম জাতীয় উদ্ভিদের আগমন ঘটে। এবার হচ্ছে কি, চরম বা ক্লাইম্যাক্স পর্যায়। এটি হলো পর্যায়ক্রমের সর্বোচ্চ এবং সবচেয়ে স্থিতিশীল পর্যায়। এই পর্যায়ে জীবগোষ্ঠী প্রাকৃতিক অবস্থার সাথে সম্পূর্ণ ভারসাম্য বজায় রেখে দীর্ঘকাল অবস্থান করে। একটি গভীর ও পরিণত অরণ্য হলো এই ক্লাইম্যাক্স পর্যায়ের উৎকৃষ্ট উদাহরণ। এবার উপসংহারটা তোমরা দেখে নাও, এটা আর পড়ছি না। দ্বিতীয় প্রশ্ন আজকে ক্লাসে, বাস্তুতান্ত্রিক পিরামিড কি আর বিভিন্ন প্রকার বাস্তুতান্ত্রিক পিরামিড সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিনতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো, এখানে 3, 4 এইভাবে আজকে আলোচনাটা শুরু করেছি কেন, তোমাদের 1, 2, 3 মানে 1 আর 2 আগের ক্লাস আমি করিয়েছি, সেই কারণে আজকে 3, 4, 5 এইভাবে প্রশ্নগুলো আলোচনা হচ্ছে। দেখো, এখানে প্রথমে ভূমিকা। যে কোনো বাস্তুতন্ত্রে খাদ্য শৃঙ্খলের বিভিন্ন পুষ্টিস্তরে জীবেদের মধ্যে খাদ্যাভ্যাস ও শক্তির আদান প্রদানের একটি সুনির্দিষ্ট সম্পর্ক থাকে। এই সম্পর্ক যখন চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় তখন তার আকৃতি অনেকটা পিরামিডের মতো হয়। আর বাস্তুতান্ত্রিক পিরামিড কি? একটি বাস্তুতন্ত্রে খাদ্য শৃঙ্খলে অবস্থিত উৎপাদক থেকে শুরু করে সর্বোচ্চ খাদক পর্যন্ত বিভিন্ন পুষ্টিস্তরে জীবের সংখ্যা, জীবভর এবং শক্তির পরিমাণকে পর্যায়ক্রমে নিচ থেকে ওপরের দিকে সাজালে যে ত্রিভুজাকার বা পিরামিডের আকৃতির নকশা পাওয়া যায় তাকে বাস্তুতান্ত্রিক পিরামিড বলে। ব্রিটিশ বাস্তুবিদ চার্লস এলটন প্রথম এই ধারণা প্রদান করেন বলে একে অনেক সময় এলটনীয় পিরামিডও বলা হয়। এবার বিভিন্ন প্রকার বাস্তুতান্ত্রিক পিরামিড দেখো। সংখ্যা পিরামিড প্রথম, যে পিরামিডের সাহায্যে খাদ্য শৃঙ্খলের বিভিন্ন পুষ্টি স্তরে থাকা জীবদের মোট সংখ্যার অনুপাত প্রকাশ করা হয় তাকে সংখ্যা পিরামিড বলে। একটি স্বাভাবিক বাস্তুতন্ত্রে উৎপাদকের সংখ্যা সবচেয়ে বেশি থাকে এবং ওপরের স্তরের খাদকের সংখ্যা ক্রমাগত কমতে থাকে, তাই এর আকৃতি সাধারণত সোজা হয়। তারপর হচ্ছে জীবভর পিরামিড।
পুষ্টি স্তর অনুযায়ী জীবের মোট শুষ্ক ওজনকে বা জীবভরকে যখন পিরামিড আকারে সাজানো হয় তখন তাকে জীবভরের পিরামিড বলে। স্থলজ বাস্তুতন্ত্রে উৎপাদকের জীবভর বেশি হওয়ায় এই পিরামিড সোজা হয়, কিন্তু পুকুর বা সমুদ্রের মতো জলজ বাস্তুতন্ত্রে উৎপাদক থেকে খাদকের জীবভর বেশি হয় এই পিরামিড উল্টো আকৃতির হয়। তারপর শক্তি পিরামিড। বাস্তুতন্ত্রে বিভিন্ন পুষ্টিস্তরের মধ্যে শক্তির প্রবাহকে যে পিরামিডের মাধ্যমে তুলে ধরা হয় তাকে শক্তি পিরামিড বলে। বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ সর্বদা একমুখী হয় এবং এবং এক স্তর থেকে অন্য স্তরে যাওয়ার সময় শক্তির পরিমাণ ক্রমশ হ্রাস পায়, তাই শক্তি পিরামিড সর্বদা সোজা বা ঊর্ধ্বমুখী হয়, এটি কখনো উল্টো হয় না। এবার উপসংহারটা দেখে নাও, উপসংহার দিয়ে প্রশ্নের উত্তর শেষ করতে হবে। পরের প্রশ্ন আজকে ক্লাস, জনসংখ্যা এবং গোষ্ঠী বাস্তু সংস্থানের মৌলিক ধারণা দাও। এখানে প্রথমেই আছে কি, প্রথমেই আছে ভূমিকা। ভূমিকাতে কি বলা হচ্ছে দেখো, বাস্তুবিদ্যা বা ইকোলজিতে পরিবেশের সাথে জীবের পারস্পরিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই আলোচনা দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গঠনগত স্তর হলো জনসংখ্যা বা পপুলেশন এবং গোষ্ঠী বা কমিউনিটি। জনসংখ্যা বা পপুলেশন বাস্তু সংস্থান কি? দেখো, জনসংখ্যা বাস্তু সংস্থান বা পপুলেশন বাস্তু সংস্থান কি? একটি নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বসবাসকারী একই প্রজাতিভুক্ত জীবেদের সমষ্টিকে জনসংখ্যা বা পপুলেশন বলা হয়। পপুলেশন বাস্তু সংস্থান হলো বাস্তুবিদ্যার সেই শাখা যেখানে কোনো একটি নির্দিষ্ট প্রজাতির জীবের জন্মহার, মৃত্যুহার, পরিযান এবং পরিবেশগত নানা কারণে তাদের সংখ্যার হ্রাস বৃদ্ধির সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। এখানে দেখা হয় কিভাবে একটি প্রজাতি নির্দিষ্ট পরিবেশের সাথে খাপ খাইয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখে। উদাহরণ হিসাবে সুন্দরবনে বসবাসকারী সমস্ত রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যাকে একটি পপুলেশন বলা যেতে পারে। তারপরে গোষ্ঠী বা কমিউনিটির বাস্তু সংস্থান কি? কোনো একটি নির্দিষ্ট বাসস্থানে বা পরিবেশে বসবাসকারী বিভিন্ন প্রজাতিভুক্ত পপুলেশনের সমষ্টিকে একত্রে গোষ্ঠী বা কমিউনিটি বলা হয়। কমিউনিটির বাস্তু সংস্থানে আলোচনা করা হয় কিভাবে ভিন্ন ভিন্ন প্রজাতির জীবেরা একই পরিবেশে বসবাস করে, একে অপরের সাথে খাদ্য, বাসস্থান এবং সুরক্ষার জন্য সম্পর্ক যুক্ত থাকে। এখানে বিভিন্ন প্রজাতির মধ্যে প্রতিযোগিতা, সহযোগিতা, শিকারীর সম্পর্কের মতো বিষয়গুলি গুরুত্ব পায়। উদাহরণস্বরূপ, একটি পুকুরের কমিউনিটিতে মাছ তাকে ব্যাঙ খাচ্ছে, ব্যাঙকে আবার শামুক, জলজ উদ্ভিদ, এইভাবে একে অপরের সঙ্গে কি সম্পর্ক বজায় থাকে। উপসংহার দিয়ে প্রশ্নের উত্তর শেষ করতে হবে। এই হচ্ছে তোমাদের আজকের ক্লাস।